হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো আমি তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হচ্ছে যে দশম শ্রেণীর 4 নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। আমি এই চ্যাপ্টারটা 3টি ভিডিওতে শেষ করব। এই 3টি ভিডিও হচ্ছে, প্রথমে আসবে যেটা যেটা আজকে করাবো সেটা হচ্ছে 1857 সালের বিদ্রোহ এটা। আর এরপরেও যে দুটি চ্যাপ্টার আসবে সেগুলো হচ্ছে সভা সমিতির যুগ, তারপরে আরেকটা হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ। তাহলে এই যে লেখা আছে সংঘবদ্ধতার গোড়ার কথা, এই অধ্যায়ে ঢোকার আগে আমাদের এই কথাটার অর্থ জানতে হবে যে সংঘবদ্ধতার গোড়ার কথা মানে কি। তো সংঘবদ্ধতা যে কথাটা রয়েছে এর অর্থ হচ্ছে এক হওয়া, অর্থাৎ সবাই একসঙ্গে থাকা। তো ভারতের মানুষ কেন এই অনুভবটা করলো যে আমাদের একসাথে থাকতে হবে, এটা আমাদের জানতে হবে। আমরা সবাই জানি, তোমরাও পড়েছো আগে, যে 1757 সালে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং এরপর কি হচ্ছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন ক্ষমতা দখল করে। এরপর ধীরে ধীরে তারা বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় নিজেদের অধিকার কায়েম করে। আর তাদের যে বিভিন্ন নীতি, সেই নীতির ফলে ভারতের সাধারণ মানুষ, তার পাশাপাশি যে বাঙালি সমাজ, শিক্ষিত বাঙালি সমাজ, তারাও ইংরেজ শাসনের প্রতি অসন্তুষ্ট হয় এবং বিদ্রোহের পথ বেছে নেয়। সেই অসন্তোষের কারণগুলি কি কি তোমরা জানো? সেই কারণগুলি হচ্ছে, এই দেখো, প্রথমে যখন ভারতে তারা আসলো, ভারতে তো না, আগে বাংলায়, তো বাংলায় পলাশী যুদ্ধের পর যখন তাদের ক্ষমতা হাতে আসলো, তখন কি হচ্ছে, তখন তারা ভারতে দ্বৈত শাসন শুরু করলো। এবং সেই দ্বৈত শাসনে কি হচ্ছে, যে ভারতের ধন সম্পদ সব ইংল্যান্ডে পাচার করছে। এরপর ভারতে শুরু করছে ভূমি বন্দোবস্ত, যেটা হচ্ছে শুধু সাধারণ কৃষকদের লুটে নেওয়ার একটা চেষ্টা, যার মাধ্যমে তারা ভারত থেকে প্রচুর পরিমাণ ধন সম্পদ ইংল্যান্ডে পাচার করে। এর জন্য ভারতে অনেক বিদ্রোহ দেখা যায় অঞ্চলে অঞ্চলে, যেগুলো তোমরা এর আগের অধ্যায়ে পড়েছো। যেমন রয়েছে সাঁওতাল বিদ্রোহ, যেটা একটু আগে হলো, এর আগে এই যে মহাবিদ্রোহের 2 বছর আগে হয়েছে। তার আগে যে শুরু হয়েছিল চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, আরও অনেক বিদ্রোহ রয়েছে। তো এখন এই সংঘবদ্ধতা আসলো কিভাবে তাদের মধ্যে, এই বিষয়টা আমাদের জানতে হবে। আমরা জানি যে ইংরেজরা ভারতে এসে, তারা তো মাত্র কয়েকজনই ভারতে এসেছিল, ধরো যে কয়েকশো, কিন্তু শাসন প্রতিষ্ঠার জন্য সব জায়গায় যে শাসন ব্যবস্থা তারা তারা পরিচালনা করবে, এর জন্য দরকার হচ্ছে প্রচুর পরিমাণ কর্মী। সেই কর্মী পাবে কোথায়? তারা ঠিক করেছিল যে এই সমস্ত কর্মী তারা ভারত থেকে নেবে। তো ভারত থেকে তারা যদি কর্মী নেয়, তো ভারতীয়দের কি করতে হবে, সে ইংরেজি ভাষা জানতে হবে, কারণ ইংরেজ তো ভারতীয় ভাষা জানে না। তো এই জন্য তারা কি করেছিল, ভারতীয়দের ইংরেজি ভাষায় শিক্ষিত করেছিল। আর সেই সমস্ত ভারতীয়রাই ইংরেজি ভাষা শিখে নিজেদের অধিকার বুঝতে পেরেছিল। এই জন্য তারা বিভিন্ন বই, তারপরে সংবাদপত্রের মাধ্যমে ভারতীয়দের মধ্যে সেই জাতীয়তাবোধের বিকাশ ঘটায়। অর্থাৎ যখন এই জাতীয়তাবোধ তারা ঘটাচ্ছে, তখন কিন্তু তাদের মধ্যে এই ধারণা আসতেছে যে আমরা সবাই ভারতীয়, আর ইংরেজ বিদেশি হয়ে আমাদের উপর শাসন করছে। এই জন্য ইংরেজদের ভারত থেকে তাড়াতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বিষয়গুলোই এই সংঘবদ্ধতার মধ্যে আসবে, যে সংঘবদ্ধতা তারা কেন অনুভব করেছিল যে আমরা একসাথে থাকবো। যা যা ঘটনা বললাম এই বিষয়গুলো এখানে আসবে। তো এখন কথা হচ্ছে যে 1857 সালের মহাবিদ্রোহ কেন হয়েছে, এই বিষয়টা আমাদের জানতে হবে, এটা আমাদের জানতে হবে। তো এই যে মহাবিদ্রোহ হয়েছিল, এর কারণ হচ্ছে যে 1857 সালের 29 মার্চ ব্যারাকপুরে 34 নং নেটিভ ইনফ্যান্ট্রির যে সৈনিক মঙ্গল পাণ্ডে, তাকে ফাঁসি দেওয়া হয়। তারপর থেকেই শুরু হচ্ছে এই মহাবিদ্রোহ। কিন্তু তাকে ফাঁসি কেন দেওয়া হয়, আর তারপর এত বড় একটা বিদ্রোহ কিভাবে শুরু হলো, এর পেছনে আসল কারণটা কি? দেখো, এই যে 1857 সালে মঙ্গল পাণ্ডে যে বিদ্রোহ করেছিল, এর কারণ হচ্ছে যে ইংরেজের যে সৈন্যরা ছিল, তারা যে বন্দুকটি ব্যবহার করতো সেটি হচ্ছে এনফিল্ড রাইফেল। আর সেখানকার যে গুলি, সেই গুলিটিকে রাখা হতো যেখানে, সেই কার্তুজটি দাঁত দিয়ে ছিঁড়ে তবে গুলিটি সেই বন্দুকের মধ্যে ভরতে হতো। আর সেই কার্তুজটি ছিল গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি। তো এখন দেখো, আমরা সবাই জানি যে গরু হচ্ছে আমাদের হিন্দুদের দেবতা, আর ওইদিকে শুকর হচ্ছে মুসলিমদের কাছে পাপ জিনিস একটা, যেটা তাদের ধর্মনাশ হবে, যেটাকে তারা যদি মুখে দেয় তার মাংস। তো এখন এর যে চর্বি ওই কার্তুজের, সেখানে রয়েছে গরু ও শুকরের চর্বি। তো দুজনের পক্ষে ধর্মনাশের একটা আশঙ্কা এখানে দেখা দিচ্ছে। এই জন্য তিনি বিদ্রোহ করেন এবং তার ফাঁসি হয় এই মঙ্গল পাণ্ডের। কিন্তু এটি হচ্ছে তাৎক্ষণিক কারণ, কিন্তু এর আগে থেকেও কিন্তু ভারতীয়দের মনে ব্রিটিশের বিরুদ্ধে অনেক অসন্তোষ ছিল। সরি, তখন ব্রিটিশ হবে না, তখন আমরা বলতে পারি তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কারণ ব্রিটিশ তো এর পরে আসবে। যখন এই বিদ্রোহ শেষ হবে, তারপর থেকে এখানে ব্রিটিশের শাসন শুরু হবে, মহারানীর শাসন। তো দেখো,
এরপর কি হচ্ছে, এটা তো তাৎক্ষণিক কারণ, কিন্তু এই মহাবিদ্রোহের যে আসল কারণ যেগুলো অনেক দিন ধরে ভারতীয়দের মনে জমেছিল, সেগুলি হচ্ছে যে রাজনৈতিক কারণ। আমরা জানি যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই জন্য তারা অনেক নীতি নিয়ে আসে। এর মধ্যে একটি নীতি ছিল শতবিলোপ নীতি। এখানে কি বলা হয় যে ভারতের দেশীয় রাজ্যের কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায়, অর্থাৎ রাজার যদি কোনো ছেলে না থাকে, সেই অবস্থায় যদি কোনো রাজা মারা যায়, তাহলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যাবে, অর্থাৎ সেই রাজ্যের শাসনভার সম্পূর্ণভাবে ইংরেজ পাবে। সরি, এখানে ব্রিটিশ বললাম, সেটা ইংরেজ হবে, যে ইংরেজের হাতে চলে যাবে। আর দত্তক পুত্র অর্থাৎ পোষাপুত্র, যে ধরে নাও কোনো রাজার সন্তান নেই, তো তাই সে রাজা কোনো ছেলেকে এমনি পালন করছে, তাকে বড় করছে, এই ধরনের পুত্রকে বলা হচ্ছে দত্তক পুত্র। এই ধরনের পুত্রের কোনো অধিকার সেই সিংহাসনে থাকবে না, এটা ব্রিটিশ সরকার, সরি আবার ব্রিটিশ বলছি, এখানে ইংরেজ সরকার এটা বলে দেয়। তো এইভাবেই ভারতের বিভিন্ন রাজ্যকে তারা দখল করে। এর মধ্যে কয়েকটার নাম আমি বলছি, যেমন ঝাঁসি, তারপর সাতরা, নাগপুর, সম্বলপুর, আরও অনেক রয়েছে। তো এই জন্যই এটি একটি কারণ। তারপরে রয়েছে অর্থনৈতিক কারণ। এখানে কি আছে, যে লিখে দিয়েছি বেশি করা দেয়। এর অর্থ কি, যে আমরা জানি যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশী যুদ্ধে জয়লাভের পর যে কোনোভাবে হোক তারা ভারত থেকে প্রচুর পরিমাণ অর্থ ইংল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই জন্য তারা কি করে, যে ভারতীয়দের উপর, ভারতের সাধারণ মানুষের উপর প্রচুর পরিমাণে কর চাপায়। এর ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই জন্য তারা কি করে, বিদ্রোহের পথ বেছে নেয়। তাদের মধ্যে সেই ক্ষোভটা অনেক দিন ধরে জমা হতে থাকে। যখন এই মহাবিদ্রোহ শুরু হয়, তারাও এই বিদ্রোহে যোগ দেয়। দেশীয় শিল্প ধ্বংস, এটাও একটা কারণ। কিভাবে, আমরা জানি যে ইংল্যান্ডে অনেক আগেই শিল্প বিপ্লব ঘটে গেছে, সেটা অনেক আগেই, সেটা পঞ্চদশ শতকের দিকে। তো এই জন্যই কী হয়, সেখানে খুব কম দামে অল্প সময়ে ভালো ভালো পোশাক তৈরি হয়। আর ভারতের যে তাঁতিরা ছিল, তারা হাত দিয়ে পোশাক তৈরি করছে। তো তারা যে হাত দিয়ে পোশাক তৈরি করছে, একদিনে হয়তো 1 থেকে 2টো পোশাক তৈরি করছে। আর ওইদিকে একদিনে একটা ফ্যাক্টরিতে ইংল্যান্ডে প্রচুর পরিমাণ হাজারে হাজারে পোশাক তৈরি হচ্ছে। ফলে তারা সেই পোশাক ভারতের বাজারে কম দামে বিক্রি করছে, কিন্তু সেই দামের সাথে টক্কর দিতে পারছে না ভারতের তাঁতিরা। এই জন্য ভারতের দেশীয় শিল্প ধ্বংস হয়, আর এতেই সাধারণ মানুষের ক্ষোভ বাড়ে। তারপরে দেখো সামাজিক কারণ ও ধর্মীয় কারণ। এখানে কি, যে সতীদাহ প্রথা বন্ধ, বিধবা বিবাহ চালু, আর খ্রিস্ট ধর্ম প্রচার। তোমরা এখন ভাববে যে সতীদাহ প্রথা বন্ধ, এটা তো ভারতীয়দের জন্য ভালো, আমাদের জন্য ভালো। কারণ কি, এতে বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন, সরি বিদ্যাসাগর না, বিদ্যাসাগর তো বিধবা বিবাহ আসবে, সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রয়। তাহলে রাজা রামমোহন রয় সতীদাহ প্রথা বন্ধ করার জন্য আন্দোলন করেছিলেন, কিন্তু আমরা আবার এখানে বলছি যে সতীদাহ প্রথা বন্ধ হওয়ার জন্যও নাকি ভারতের মানুষজন বিদ্রোহের পথ বেছে নেয়। দেখো, কিছু পরিমাণ মানুষ ছিল রক্ষণশীল হিন্দু, যেমন রাধাকান্ত দেব। তারা চাইছিল না যে ভারতের বিশেষ করে হিন্দু ধর্মের যে সংস্কৃতি সেটা বদলাক, তার পরিবর্তন হোক। তারা চেয়েছিল যে যেভাবে চলে আসতেছে আগে থেকে সেরকমই থাকুক, অর্থাৎ বিধবা বিবাহ ও সতীদাহ প্রথা সমাজে চলুক, সেটা থাকুক। কিন্তু ব্রিটিশ সরকার এটা বন্ধ করে দেয় এই সমস্ত প্রথা। এজন্য কিছু কিছু রক্ষণশীল হিন্দু তারা মনে করে যে ব্রিটিশ সরকার আমাদের সমাজে সংস্কৃতিতে হাত দিচ্ছে, এই জন্যই তারা বিদ্রোহের পথ বেছে নেয়। রয়েছে খ্রিস্ট ধর্ম প্রচার। তো এটা তো একটা বড় কারণ। ইংরেজরা ভারতে যে এসেছিল, তাদের একটা লক্ষ্য ছিল যে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটানো। তারা ভারতীয়দের জোর করে সেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে চেয়েছিল, অর্থাৎ তারা চেয়েছিল যে ভারতের মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করুক, যা ভারতীয়রা কিন্তু চায়নি। এজন্য তারা বিদ্রোহের পথ বেছে নেয়। দেখো, পরে লিখেছি যে সামরিক কারণ। এটা কি, এখন ভারতে ইংরেজ শাসন রয়েছে। ইংরেজ শাসন যেহেতু রয়েছে, তো ইংরেজদের দরকার অনেক বেশি সৈন্য। সেখানে কিছু পরিমাণ ছিল ইংরেজ সৈন্য এবং অনেকটা বেশি ছিল ভারতীয় সৈন্য। তবে কারণটা কি, কারণ হচ্ছে ভারতীয় সৈন্যদের যোগ্যতা অনেক বেশি থাকা সত্ত্বেও তাদের অনেক নিচের পোস্টে দেওয়া হতো এবং তাদের বেতনও ছিল খুব কম পরিমাণ। আর ইংরেজ কর্মচারীদের, ইংরেজ সৈনিকদের যদিও যোগ্যতা ছিল না, তবু তাদের বড় বড় পদে দেওয়া হতো, আর বেতন ছিল অনেকটা বেশি ভারতীয়দের তুলনায়। আর তারপরে কি হচ্ছে, যে ভারতীয়দের সঙ্গে সবসময় দুর্ব্যবহার করতো, অপমানজনক কথাবার্তা বলতো। এজন্যই ভারতীয় সৈনিকদের মধ্যেও একটা অসন্তোষের সৃষ্টি হয়। এসব কারণেই কিন্তু এই মহাবিদ্রোহ শুরু হয়েছিল। এই সমস্ত কারণ ছিল মানুষের মধ্যে পুঞ্জীভূত। আর যখন সেই এনফিল্ড রাইফেলের ব্যবহার শুরু হলো, তখনই কি হচ্ছে, মানুষের ক্ষোভ ফেটে গেল, আর তখনই এই মহাবিদ্রোহের সূচনা হয়। এবার আমরা জানবো যে এই মহাবিদ্রোহের
চরিত্র ও প্রকৃতি, অর্থাৎ এই মহাবিদ্রোহ কেমন ছিল, এখানে কারা অংশ নিয়েছিল, আর এই আন্দোলন সফল হয়েছিল কিনা, এই বিষয়ে এখন আমরা জানব। অনেক ঐতিহাসিক এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে স্যার জন লরেন্স, জন সিলি, অক্ষয় কুমার দত্ত এবং দাদাভাই নওরোজি উল্লেখযোগ্য। এরা মনে করেন যেহেতু এই বিদ্রোহে সিপাহীরা অর্থাৎ সৈনিকরা ব্যাপক হারে অংশগ্রহণ করেছিল, এজন্য এই বিদ্রোহ হচ্ছে মূলত সিপাহীদের বিদ্রোহ। কিন্তু অনেক ঐতিহাসিক আছেন, যেমন ইংরেজ ঐতিহাসিক নর্টন, তারপরে বল, মেলেসন, জনকে, এরা মনে করেন যে এই বিদ্রোহ ছিল গণবিদ্রোহ। কারণ কি? কারণ এই বিদ্রোহে বিভিন্ন অঞ্চলের মানুষ এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। যেমন দিল্লি থেকে মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর, তারপরে বিহার থেকে কনওয়ার সিং, ঝাঁসি থেকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তারপরে কানপুর থেকে নানা সাহেব ও তাতিয়া টপি, অযোধ্যা থেকে বেগম হজরত মহল, এছাড়াও আরও অনেকে এই বিদ্রোহে অংশ নেন। তাদের নেতৃত্বে এই বিদ্রোহ পরিচালিত হয়। এজন্য এই সমস্ত ঐতিহাসিক বিদ্রোহকে গণবিদ্রোহের রূপ দিয়েছেন। কিন্তু কার্ল মার্কস তিনি মনে করেন 1857 সালের বিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ। কারণ কি? এই বিদ্রোহে সিপাহীদের পাশাপাশি ভারতের সাধারণ মানুষও ইংরেজ সরকারের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার সাথে সাথে সাধারণ কৃষক তারাও ইংরেজ শাসনের বিরুদ্ধে এখানে অংশগ্রহণ করেছিল। এজন্য কার্ল মার্কস 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। যেটি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে বিনায়ক দামোদর সাভারকরের মন্তব্য। তিনি মনে করেন এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ। কারণ কি? এই বিদ্রোহের মধ্যে বিপুল পরিমাণ মানুষ একসাথে প্রথমবারের মতো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহে অংশ নিয়েছিল। কিন্তু এই মত মানতে রাজি নন ডক্টর রজনীপাম দত্ত। তিনি মনে করেন যে এই বিদ্রোহ উত্তর ভারতের কয়েকটি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখানে শুধুমাত্র দিল্লি, মিরাট, কানপুর, ঝাঁসি, লখনৌ, বিহার এই সমস্ত অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। আর পশ্চিম ভারতে এবং দক্ষিণ ভারতে এই বিদ্রোহের বিন্দুমাত্র ছাড়া পাওয়া যায়নি। এজন্য তিনি এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বা প্রথম জাতীয় বিদ্রোহ বলতে অস্বীকার করেছেন। এখন কথা হচ্ছে এই বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। এই বিদ্রোহে যে শিক্ষিত বাঙালি সমাজ ছিল তারা কিন্তু ইংরেজদের পক্ষেই ছিল। তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল। তারা ভেবেছিল যে যদি ব্রিটিশ শাসনের অবসান ঘটে আবার সেই মুসলিম শাসন শুরু হবে, আর যেটা তাদের পক্ষে আরও ক্ষতিকর হতে পারে। এজন্য অনেক বাঙালি শিক্ষিত সমাজ বা তার একটা বড় অংশই এই বিদ্রোহের বিরুদ্ধে ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, অক্ষয় কুমার দত্ত, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, অনেকে। তারা তাদের রচনায় আবার এই বিদ্রোহের সমালোচনা করছে। তারপর ইংরেজ শাসনের যে অত্যাচার তার সমালোচনা করছে। তারা মনে করে যে ইংরেজ শাসন ভারতীয়দের জন্য কল্যাণকর। তবে শেষ পর্যন্ত 1857 সালের মহাবিদ্রোহ ব্যর্থ হয়। এর বিভিন্ন কারণ ছিল। কারণ তাদের মধ্যে ওইরকম যোগ্যতা সম্পন্ন লিডার ছিল না, অর্থাৎ নেতা ছিল না। কারণ সেই সময় বাহাদুর শাহের অনেক বয়স হয়ে গিয়েছিল, তার বয়স প্রায় 82 বছর। তারপরে তাদের মধ্যে সেই পরিকল্পনার অভাব, ঐক্যের অভাব। পরিকল্পনা বলতে কখন কোথায় বিদ্রোহ হবে সেটা তারা কিন্তু ঠিক করে না, এমনি বিদ্রোহ হয়ে যাচ্ছে। ধরে নাও আজকে ওখানে বিদ্রোহ হলেও দিল্লিতে, কালকে হবে মিরাটে, তারপরে কয়েকদিন পর আবার পাটনায় হচ্ছে, এরকমভাবে বিদ্রোহ হচ্ছিল। এর ফলে কী হচ্ছে, ইংরেজ সরকার সহজেই সেই বিদ্রোহ দমন করতে পারছে। কারণ এই সময় রেল ব্যবস্থা চালু হয়েছিল, তার জন্য তারা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে। তার সাথে এই টেলিগ্রাফ ব্যবস্থা ছিল। আর তারপরে যদি বলি, এখানে ব্রিটিশের যে হাতিয়ার অর্থাৎ অস্ত্রশস্ত্র সেটা ছিল অনেক উন্নত ভারতীয়দের তুলনায়। এই জন্য এই সমস্ত বিদ্রোহ, এই যে তাদের যে বিদ্রোহ, এটা দমন হয়েছিল। আগে বলেছি আরও যে অনেক দেশীয় রাজা ছিল যারা বিদ্রোহীদের সহযোগিতা না করে ইংরেজদের সহযোগিতা করেছিল এই বিদ্রোহ দমনে। আর তারপরে যদি বলি যে এই বিদ্রোহ যখন শেষ হলো, তখন এই বিদ্রোহ শেষ হওয়ার পর ইংরেজ শাসনের যে ভিত সেটাকে কাঁপিয়ে দিয়েছিল এই বিদ্রোহ ভারতে। এজন্য ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পরিবর্তে ভারতে শুরু হয় ব্রিটিশ শাসন। তো সেই ব্রিটিশ শাসন শুরু হয় মহারানী ভিক্টোরিয়ার হাত ধরে। আর এখানে মহারানী কয়েকটি ঘোষণা করেন 1857 সালের 1 নভেম্বর। এই ঘোষণাগুলি কী কী ছিল?
এগুলি হচ্ছে যে সামাজিক ও ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ, অর্থাৎ তারা সামাজিক ও ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না। কি করবে না? ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না। তারপর বলা হয়েছিল যে শত বিলোপ নীতি এখন থেকে বাতিল, যে কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায়, অর্থাৎ তার যদি সন্তান না থাকে মৃত্যুকালে, তাহলে সেই রাজ্য কিন্তু ব্রিটিশ সরকার নিতে পারবে না। দত্তক গ্রহণ, অর্থাৎ কোনো রাজার যদি পুত্র সন্তান না থাকে, সেই রাজা দত্তক পুত্র অর্থাৎ অন্য কারো পুত্রকে পালন করার জন্য নিতে পারে। তারপর বলা হয়েছে যে যোগ্যতার নিরিখে চাকরি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো কিছু না ভেবে সবাইকে, অর্থাৎ যার যোগ্যতা রয়েছে তাকে চাকরি দেওয়া হবে। তারপরে বলা হয়েছে যে ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যদের সঙ্গে যে চুক্তি করেছিল সেগুলি মেনে চলবে। আর একটা কথা আমি বললাম যে ইংরেজ শাসন আর ব্রিটিশ শাসন, এই কথাটা আমি এই ভিডিওতে অনেকবার বলেছি, আমারও ভুল হয়েছে বলতে, কোনো সময় ব্রিটিশ বলছি, কোনো সময় ইংরেজ। এর কারণটা কি? শোনো, যে ইংরেজ শুধু হচ্ছে তারাই যারা ইংল্যান্ডের অধিবাসী, কিন্তু আমরা দেখি যে ইউরোপের যে ইতিহাসে ইংল্যান্ডের সাথে সাথে আয়ারল্যান্ডের কিছু অংশ নিয়ে এবং স্কটল্যান্ডের কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য, যেটা ইউনাইটেড কিংডম। আর এজন্যই প্রথমে যখন ভারতে ইংরেজরা এসেছিল তখন ছিল শুধুমাত্র ইংল্যান্ডের একটি কোম্পানি, যেটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর পরবর্তীকালে সেই ভারতের যে শাসন, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ব্রিটিশ সাম্রাজ্যের বা ব্রিটিশের কাছে চলে যায়, যেটা হচ্ছে ওই যে বললাম এখনই, ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড, পুরো এরিয়াটার যে শাসনকর্তা তার হাতে চলে যায়। আর সেটাই হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশ শাসন ব্যবস্থা। তো এটা ছিল আজকের পার্ট, এরপর আরও দুটো পার্ট আসবে আমি বললাম। তো অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা জানাবে। ধন্যবাদ।